পাল্টা গণ অভ্যুত্থান করতে পারে, অর্থাৎ ওই যে কাউন্সিলটা থাকবে। তো এই যে আমরা গণ অভ্যুত্থান হয়ে গেল, আমি বলেছি না আল্লাহ করবেই এবং সফল হতে হবে। এরা ভুয়া কি সব বলতেছে। আর একটা বদমাইশ আছে, আরেকটা কি প্রমাণ হলো দেখেন গত 3 দিনে। একটা তো বলে দিলাম, হাসিনা ডেকেছে গণ অভ্যুত্থানের লোকদেরকে। এখন তো আসলে এই নাই, কি বলে ওটাকে, কোটা বিরোধী আর কিছু নাই। ছাত্ররা যত মারা গেছে তার চেয়ে বেশি সাধারণ মানুষ মারা যাচ্ছে। এখন গণ অভ্যুত্থান সোজা কথা। এখন আর ওই কোটা সমঝোতা তো পরের কথা। মানুষ মরে গেছে, শহীদ হয়ে গেছে, আবার আপোষ কিসের? ভাইরা, আপনারা শুনেননি, অনলাইনে শুনেননি হাসিনা, তারেক সিদ্দিক, আজিজ আমার সাথে আপোষ করতে চেয়েছে? আপোষ করলে আমার ভাইগুলা মরতো না, আমার সম্পদ টম্পদ সব আটকাইতো না। কিন্তু ওই সম্পদ নিয়ে তো আমি আর আল্লাহর কাছে জবাব দিতে যেতে পারতাম না। আমি কোনো আপোষ করিনি, আমি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছি আল্লাহর উপর বিশ্বাস করে, এবং সেটাই হচ্ছে। তাই আপনাদেরকে বলবো, এটা গণ অভ্যুত্থান, আর্মি নেমে গেছে আর কি আমাদের, তারাই গণ অভ্যুত্থান চেয়েছে। এবং অনেকে কি করছে, কি বলে, সেলফ রিটায়ার করছে, অর্থাৎ জমা দিচ্ছে, পদত্যাগ পত্র জমা দিচ্ছে। পদত্যাগ পত্র না, আমাদের সিস্টেম আছে, স্ট্যান্ড ডাউন হচ্ছে। কারণ সেনাবাহিনী জীবনেও এই কাজ করেনি যে সাধারণ মানুষ তাদের নিজের আপন রক্তের ভাই বন্ধুকে মারে না। অতএব আপনারা এখন তো সফলতা নিশ্চিত। অনেকে বলতেছে, আর্মিকে বলেন, আরে ভাই আমি তো গত 5 বছর ধরে বলেছি আর্মি আমাদের সাথে আছে, শুধু সেনাপ্রধানগুলা বাদে। কেননা সেনাপ্রধান তো আমাদের আর্মির না, এগুলো হলো হাসিনার ভারতীয় রডসের। এই বিষয়গুলো আমাদের যদি না বুঝি তাহলে আমাদের বিপদ হবে। আমরা যদি এখন গণ অভ্যুত্থান সফল না করে বাড়িতে যাই, ধ্বংস হয়ে যাব। গণ অভ্যুত্থানের সফল কি? 3টা জিনিস সারা জীবন বলেছি। গণ অভ্যুত্থান, হাসিনার পতন, নতুন সংবিধান। তারপরে বাড়ি যাবেন, তার আগে নয়। এবং যারা আজকে যুদ্ধ করছে তাদেরকে দিয়েই গঠন করা হবে। বলেছে না সমন্বয়ক, কোনো নেতা নাই। আল্লাহ বলেছে ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না, মানুষকে বিশ্বাস করা যাবে না। আমি বলেছি আমাকেও না। ক্ষমতায় গেলে আল্লাহ কোরআনে বলেছে শয়তান জয়ী হবে। যখন ক্ষমতা যায় শয়তান চলে আসে। তখন আমি কেন, ওই অনেক শেষ হয়ে যায়, সততার কথা বলে যায়, সবচেয়ে বড় মাফিয়া হয়। এই যে হাসিনা কাঁদতে কাঁদতে গেছে না, এখন মানুষকে কাঁদাচ্ছে আর মানুষের রক্ত ঝরাচ্ছে। অতএব যদি জনগণের সংবিধান থাকতো তাহলে ওখানে যদি একটা ডাকাতও যায় তাহলেও কিছু করতে পারবে না। আর যদি জনগণের সংবিধান না থাকে, ওখানে যদি পরেশগারও যায়, সে পরেশগার থাকতে পারবে না। এই পার্থক্যটা বুঝতে হবে আপনাদেরকে। আপনারা যদি তাড়াহুড়া করেন হাসিনার পতন হয়ে গেছে, এখনই খামু, এখনই ক্ষমতা ভাগাভাগি, তাহলে কিন্তু আমি এই গণঅভ্যুত্থান কন্টিনিউ করব। আপনাদের বুঝতে হবে, আমরা যদি হাসিনার যে লক্ষ লক্ষ গুন্ডা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, নতুন সংবিধান করে এগুলো সব সম্পন্ন করে এদেরকে সঠিক বিচার করে যদি তাড়াহুড়া করে কেউ পাওয়ারে যাওয়ার চিন্তা করেন, তাহলে আসল যুদ্ধ লেগে যাবে। আল্লাহ আবার নাকশ হবে। 71 সনের পরে আমরা যদিও এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রথম মুক্তিযুদ্ধ। কেন? জনগণের সংবিধান হবে, সম্পূর্ণ স্বাধীন হব, পতনের পরে না। সংবিধান হবে যা অনেক আগে ড্রাফট করেছি আমরা। আর এই যে যারা এখন যুদ্ধ করছে মাঠেই থাকবে, মাঠে থাকা অবস্থায় সংবিধান হবে, যাতে কোনো ব্যক্তির আদেশে নয়, এটার আদেশে, এটা জনগণের দলিল, এবং এটার আদেশে এটাই নেতা, বাট সিদ্ধান্ত হবে সম্মিলিত কাউন্সিলের মাধ্যমে, কোনো ব্যক্তি নেতা নয়। ব্যক্তির মাস্তানি থাকবে না। বাংলাদেশ তো ভিআইপির দেশ, জনগণের দেশ না, ওইটা আর থাকবে না। আপনারা কমিট করেছেন আমার সাথে লক্ষ লক্ষ মানুষ। আমি এখনো ঘুমাইনি,
এরকম বছরের পর বছর ধরে কার জন্য করছি? আমি এটাও বলেছি, আমি জনগণের থেকে আশা করি না, আমি আল্লাহর বান্দাদের থেকে আশা করি, অর্থাৎ সাধারণ জনগণ যারা উপর লেভেলের দ্বারা আশা করি না। এরা সব বাটপার, আপনারা দেখতেই পেয়েছেন। আর এক বাটপার এড়েছে। আরেকটা জিনিস প্রমাণ হয়েছে, আমি যেটা বলতে চাই, দেখেন একজন পেগাসাসের কথা বলতো ইসরায়েলের, যে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক টেসবুক যে কোনো সময় ঢুকতে পারবে। তারপরে একবার বললো ইসরায়েলের প্লেন এসে নামছে। এই বদমাসটা হলো ভারতের ফিফথ আর সিক্স গ্রেডের একটা, ভারত এবং মোসারের একটা, মানে কিছু পয়সা করি পায়। এই বদমাসটা কালকে কি বলল, আমি ধরেছি ওই চ্যানেলেরই কনক সরকারকে, যদিও ফোন করি না অনেকদিন ধরে, কালকে ফোন করেছি। আপনি একজন সিনিয়র সাংবাদিক, এটা কি করে অ্যালাউ করলেন এটা বলতে? সে বলছে ভারত থেকে একটা গ্রুপ আসছে এবং তারা ঘরে ঘরে যে গুলি করে মারছে। এটা কেন বলছে জানেন? এই গণ অভ্যুত্থানের লোকদেরকে ভয় দেখানো। হাসিনাদের কাজ, ভারতের কাজই তো ভয় দেখানো। এখন কি প্রমাণ হলো? যদি হাসিনার ওই পেগাসাস আর ইসরায়েলের জিনিস থেকেই থাকে যে আমাদের জ্যাম করে দেওয়ার, তাহলে সে পুরো ইন্টারনেট সিস্টেম বন্ধ করলো কেন? প্রমাণ কি হলো? আমি যা বলেছিলাম সেটাই সত্য। প্রমাণ কি হলো? বাংলাদেশে রাজনীতি মৃত, কোনো বিরোধী দল নাই, বিরোধী জনগণ আছে কিন্তু নেতা নাই। কেননা সবাইয়ের মালিক হাসিনা, সেজন্য সে বিরোধী দলের নেতাদের ডাকেনি। তার মানে কি রাজনীতি মৃত? আমি যা বলেছি প্রমাণ আল্লাহ করে দেয়। এই বাটপাটটা এই যে বললো, আল্লাহ প্রমাণ করে দেয়। তার মধ্যে একটা উদাহরণ দিই আমি। প্রায় 3 বছর আগে মেজর ডালিম আমাকে ফোন করেছিলেন। আপনারা জানেন তো 15 আগস্টের সে বীর মেজর ডালিম। উনি ফোন করে অনেক কথা হলো। আমি বললাম যে স্যার, আপনারা কেন ব্রিগেডিয়ার খালেদ মুশারফের কি বলে ওটাকে, অভ্যুত্থানের পরে ভেগে গেলেন? শহীদ অ্যাকচুয়ালি, তখন তো তারা ইয়াং, শহীদ অ্যাকচুয়ালি আমাদেরকে ভয় দেখানো হয়েছে, ইন্ডিয়ান আর্মি আসতেছে। আমরা স্যার, ইন্ডিয়ান আর্মি জীবনে যুদ্ধ করেছে? এরা শ্রীলঙ্কার মতো একটা দেশে মায়ের খেয়ে চলে আসছে। এরা কোনো যুদ্ধ করেনি, জয়ী হয় নাই। চায়না প্রায় 30 স্কোয়ার কিলোমিটার দখল করে আছে। এটা হলো ভারত। আপনি এগুলো বলে এখন বুঝতেছি, তখন তো বুঝি নাই। আর খালেদ মুশারফ করলো বেমানি, তারপরে আরেকজনের কথা বললো, বেমানি করলো। এই জন্য 75-এর যে মহাবিপ্লব 1975-এর, সেই স্পিরিটটাও নষ্ট হয়ে গেল। আল্লাহ আবার নাকশ হলো। এবার আর নাকশ হওয়া যাবে না। সেই ক্ষেত্রে এটাই প্রথম মুক্তিযুদ্ধ। অর্থাৎ এই প্রথম মুক্তিযুদ্ধ তখনই সফল হবে যখন জনগণ দ্বারা নতুন সংবিধান পাশ হবে। আর আল্লাহ যেন তখন আমাকে পৃথিবীর থেকে নিয়ে যায়। আমি জীবনে রাজনীতি করিনি, আমি তো ক্ষমতার কাছেই ছিলাম। 2009 যখন দেখলাম তারেক সিদ্দিক, একটা যাকে ফেরেশতা মনে করতাম 2009-এর আগে, পাওয়ারে যেয়ে দেখে এলার সবচেয়ে বড় মাফিয়া। আমি তো মাফিয়াদের সাথে থাকার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। কোন লোভ আমাকে টাচ করতে পারে না। চলে আসছি, যুদ্ধ হচ্ছে এবং আবারও বলছি 3টা ধাপ। গণ অভ্যুত্থান চলছে, হাসিনার পতন, গ্রেফতার, আর হলো নতুন সংবিধান। তাহলেই আমাদের এই প্রথম স্বাধীনতা। মানে স্বাধীনতার যে মূল একটা স্বাধীনতা, সেটাই হবে প্রথম স্বাধীনতা। আর 71-এর সনেটটা হয়েছিল, গুন্ডা মুজিব নষ্ট করেছে। 75-এ মহাবিপ্লব হয়েছিল, তারপরে আমাদের এই লোকরা নষ্ট করেছে। ওগুলো নিয়ে আলোচনার সময় নাই এখন। অতএব আর নষ্ট করা যাবে না। দিস দ্য অনলি টার্গেট। আর রাজনীতি মৃত আমি বলতাম, বিশ্বাস করতো না। কেননা ব্যবসা তো রাজনীতিতে কতগুলার তো যোগ্যতাই নাই। রাজনীতি করলে বিলিয়নিয়ার হওয়া যায়। আমিও তো হইতে পারতাম যদি থাকতাম। আমি তো জানি কিভাবে মানুষ করে না করে। তারা তো শয়তানের বাচ্চা, তারা মুসলমানের বাচ্চা না, মানুষের বাচ্চা না। সারা পৃথিবী এখন এরকম। এবার আল্লাহ সিদ্ধান্ত নেবে। শুধু বাংলাদেশের পরিবর্তন না, সারা বিশ্বের পরিবর্তন হবে। আল্লাহর ইন্টারফারেন্স হবে। আপনারা যদি কোরআন পড়ে থাকেন বা অন্যান্য ধর্মের, প্রতি 1.5-2 বছর পর পর ঘটনা ঘটেছে এবং তাই হবে। যারা খারাপ আছেন সাবধান হয়ে যান। পৃথিবীতে আমাদের বয়স খুবই কম, পরবর্তীতে যেন আগুনে না জ্বলতে হয়। অতএব গণঅভ্যুত্থান শুরু হয়েছে, শেষ হবে। কোন নেতা নাই, এই নেতা আপনারাই পাশ করেছেন এবং তারপরে সবকিছুই হবে।
যারা কষ্ট করেছেন, যারা শহীদ হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে দিল্লিতে যে পরিচয় সেফ হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত 5 আগস্ট পালিয়ে যান ভারতে। সেদিন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্ট জানান ভারত সরকারের অনুমোদন চেয়েছিল শেখ হাসিনা, তো তাকে সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন দিয়েছিলেন মোদী সরকার এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতে রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসেই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। খবর বিবিসি বাংলার। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশনে স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলেম দেওয়া হয়েছে, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি। এ কারণেই প্রশ্ন উঠেছে ভারতের এই মুহূর্তে অবস্থানের ইমিগ্রেশন অভিবাসনগত বৈধতা ঠিক কী এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখন বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অত্যন্ত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকাট বা প্রত্যাহিত হয় তাহলে এই সময়সীমার মধ্যে অত্যন্ত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজনও নেই। ভারতীয় কর্মকর্তারা বলছেন শেখ রেহেনার ক্ষেত্রে অবশ্যই এই জটিলতাটুকু নেই, কারণ তিনি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। ফলে সাধারণ ভিসা ওয়ান অ্যারাইভেলেই ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর করা হয় তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন। শেখ হাসিনা ভারতে বর্তমানে অবস্থান ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টিকেই এই প্রতিবেদন ব্যাখ্যা করা হয়েছে।